শাকসবজি যারা খেতে চায় না তাদেরকে শাকসবজি খাওয়ানোর আর একটা উপায়। এই রেসিপিটা রান্না করে দিলে ছোট থেকে বড় সবাই হাসি মুখে শাকসবজি খেয়ে নেবে। কিছুদিন আগে আপনাদের বলেছিলাম একঘেয়ে সবজি খেয়ে খেয়ে যারা বোর হয়ে যাচ্ছেন তাদের জন্য থাকছে নতুন কিছু রেসিপি। এই রেসিপিটা আমি গত বছরও রান্না করেছিলাম, ভাবলাম এবার নতুন ফলোয়ারদের জন্য আবারও রেসিপিটা করে দেখাই। আজকে আমি করব খুব সহজ উপায়ে পালং পনির রেসিপি। প্রথমেই শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে এখানে লবণ আর পানি দিয়ে সেদ্ধ করছি। পানিটা একটু বেশি দিতে হবে। আমি এটা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করেছি, যেহেতু শাকের পরিমাণটা খুব বেশি ছিল। তবে মাথায় রাখতে হবে শাকটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, এতে শাকের রং নষ্ট হয়ে যাবে, টেস্টও ভালো হবে না। আপনারা যদি অল্প শাক রান্না করেন তাহলে 2 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তারপর আমি শাকটা উঠিয়ে একদম বরফ শীতল পানিতে দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা শাক তাই আমি 2বার পানি বদল করেছি। এরপর শাকটা পানি থেকে তুলে 2টা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিব। নিয়মে যদি শাক সিদ্ধ করে ব্লেন্ড করেন তাহলে শাকের রংটা একদমই নষ্ট হবে না। তারপর আমি এখানে আড়ং ডেইরির একটা পনির নিয়েছি। পনিরটার ওজন 200 গ্রাম। পনিরটা এখন আমি ভেজে নিব। এটা দুইভাবে ভাজা যায়, আপনারা টুকরা করেও ভাজতে পারেন, আবার আমার মতো পুরোটা তেলের ওপরে দিয়েও ভেজে নিতে পারেন। তবে আস্ত পনির ভেজে নিলে যেটা হবে, বাইরে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, আবার ভেতরটা সফট থাকবে। কিন্তু যদি পিস করে ভাজা হয় তাহলে চারপাশটাই কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে। আর পনিরটা খুবই অল্প ভাজতে হবে, না হলে এটা একদমই রাবারি হয়ে যাবে। পনিরটা ভাজার পর পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন চলে যাব নেক্সট পার্টে। এখানে আমি গ্রেভির জন্য মশলা বানিয়ে নিব। 2টা শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে কয়েক কোয়া রসুন আমি ভেজে নিচ্ছি। আমি এখানে কয়েকটা কাঁচামরিচও মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। সব শেষে ভেজে নিব টমেটো। এখানে আমি 2টা নিয়েছি, মাঝখান থেকে জাস্ট একটা ফালি দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। আর টমেটোর খোসাটা অবশ্যই ছাড়াতে হবে, নইলে গ্রেভিটা একদম স্মুথ হবে না। তো টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। আর এখানে গ্রেভির নেক্সট প্রিপারেশন আমি চলে যাচ্ছি। তো এখানে নিয়েছি আমি গ্রেট করা আদা, কুচি করা পেঁয়াজ, একটা শুকনো মরিচ আর কিছু গোটা জিরা, এখানে আছে ফেটানো দই। এবার আমি প্যানে তেল দিয়ে সেখানে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা। এরপর একটু ভাজা ভাজা হলে আমি তার মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা আর এখানে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর আদাটা ঠিক এইভাবেই দিতে হবে, এতে ফ্লেভারটা ভালো আসবে। এখন সবকিছু একসাথে ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা হলে ব্লেন্ড করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে ভুনা করতে হবে। এখানে স্টেপগুলো ঠিকমতো ফলো করলে কালারটা খুব সুন্দর থাকবে এবং টেস্টটাও ভালো হবে। তো মশলাটা ভুনা করা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই। দইটা দেওয়ার পর সবকিছু আবারও ভালো করে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এবং এটা যত ভালো করে ভুনা হবে কালারটা ঠিক ততটাই বেশি সুন্দর আসবে। এবং এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা ভয় আছে। তো মশলাটা ভুনা করা শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পালং শাকটা। পালং শাকের কালারটা কিন্তু দেখেই বুঝতে পারছেন শাকের কালারটা খুব সুন্দর আছে। তো এখানে ভালো করে এটা ভুনা করে নিব। আর এরপর এখানে আর কোনো পানি ব্যবহার করা যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো পালং শাকের সাথে মশলাটা মিশে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু গুঁড়া মশলা। এখানে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি এখানে লবণটাও দিয়ে দিব। আর তারপর আমার কাছে মনে হয়েছে যে এখানে আরেকটুখানি মরিচের গুঁড়া দিলে ভালো হতো, কারণ ঝাল বেশ কম হয়েছে। তবে এখানে আরেকটু মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি। এরপর আমি এখানে এই ক্রিমটা ব্যবহার করব। ক্রিম ছাড়া আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেমন দুধের সর ব্লেন্ড করে দিতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ক্রিমটা না দিলে টেস্টটা একদমই অপূর্ণ থেকে যাবে। তো ক্রিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্রেভিটা ফুটে ওঠার পর আমি এখানে ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দই, তারপরে পালং শাকের পেস্ট, তারপরে ক্রিম। এইভাবে স্টেপ বাই স্টেপ দিলে কালারটা ভালো থাকবে। এবং পালং শাকের ব্লেন্ড দেওয়ার আগেই মশলাটা ভালো করে ভুনে নিতে হবে, কারণ পালং শাক যত বেশি চুলায় থাকবে তত বেশি কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে যাবে। তো এখানে ক্রিমটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি পনিরটা দিয়ে দিয়েছি। পনির দেওয়ার পর এটা জাস্ট 2 মিনিট রান্না করতে হবে। বেশিক্ষণ রান্না করলে পনিরগুলো কিন্তু একদম গলে যাবে। তো আমি পনিরটাকে গ্রেভিতে দিয়ে ভালো করে সব মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব সবচেয়ে মেন উপাদান, যেটা বাটার। বাটার ছাড়া কিন্তু এই রান্নাটা একেবারেই অসম্পূর্ণ। আপনারা চাইলে শুরুতেও বাটার দিতে পারেন, আমি লাস্টে জাস্ট গার্নিশিংয়ের জন্য বাটারটা দিয়েছিলাম এবং এতে করে স্মেলটা খুবই ভালো আসে আর টেস্টটাও কিন্তু বেড়ে যায়। তো আপনারাও ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।